ব্রিটিশরা যখন এই উপমহাদেশে ছিলেন তখন থেকেই তারা এখানকার মানুষের মনের ভিতর চিন্তাভাবনায় চেতনায় সাম্প্রদায়িক দাঙ্গার বীজ বপন করেন, যার পরিণতি খুবই ভয়াবহ হয়। কাছের মানুষের সাথে ভয়ানক লড়াইয়ের সাক্ষী হয় এখানকার মানুষজন। বাংলা স্বাধীনতা পাওয়ার সময়ই ভাগ হয়ে যায় শান্তিকামী এই অঞ্চলটি, এবং এর ফলে ওপার বাংলা বা বর্তমান বাংলাদেশ থেকে বহু বাঙালি শরণার্থী হিন্দু পরিবার তাদের প্রিয় আবাস ছেড়ে পাড়ি দেন পশ্চিমবঙ্গে। তাদের মধ্যে যারা উঁচু শ্রেণীর এবং মধ্যবিত্ত মানুষ ছিলেন, তারা সহজেই আশ্রয় পান শহর কলকাতায় এবং পশ্চিমবঙ্গের বিভিন্ন স্থানে। তাদেরকে সমস্ত জায়গায় সাদরে গ্রহণ করা হয়। কিন্তু বিপদে পড়ে যান নিচু শ্রেণীর নমশূদ্র উদ্বাস্তুরা। ভদ্রলোক বাঙালি কলোনিতে সেই উদ্বাস্তুদের ঠাঁই হয় না, এবং এই ব্যক্তিদের ভাগ্যেই নেমে আসে মরিচঝাপির মতো অন্ধকার ঘটনা, যা নাড়িয়ে দেয় গোটা ভারতবর্ষকে। দলিত শ্রেণীর অধিকার নিয়ে, সমাজে তাদের মর্যাদা নিয়ে অনেক বুদ্ধিজীবী আওয়াজ তোলেন। অনেকে রাস্তায় মিছিল বের করেন, সভা সেমিনার করেন। এইসব মিটিং মিছিল করতে গিয়ে তাদেরকে সহ্য করতে হয় শোষকের লেলিয়ে দেওয়া বাহিনীর অবর্ণনীয় নির্যাতন। মানবতার কথা বলতে গিয়ে লাঞ্ছনার শিকার হওয়া বুদ্ধিজীবীরা কি কখনো মানবতার বিরুদ্ধে যেতে পারেন? যাদের হয়ে গলা ফাটিয়ে চিৎকার করছেন তাদেরকে মেরে ফেলার মতো কাজ করতে পারেন? পশ্চিমবঙ্গের ইতিহাসের একটি অধ্যায়কে নিয়ে এই প্রশ্ন করলে উত্তর অবশ্যই আসবে হ্যাঁ। অধ্যায়টির নাম মরিচঝাপি। যে অধ্যায়টি সফলতার সঙ্গে সমাপ্ত করা হয় ১৯৭৯ সালের ১৬ই মে, এবং এর শুরু হয় ১৯৭৯ সালের ২৬শে জানুয়ারি। তথাকথিত নিচু শ্রেণীর একদল মানুষকে উচ্ছেদ করার অভিযান চলে এই সময়টাতে। উচ্ছেদ অভিযানের শেষ করে স্বস্তির নিঃশ্বাস ফেলেন মানবতার পক্ষে কথা বলা বুদ্ধিজীবীরা। রক্তারক্তি করা নয়, সম্পূর্ণ নিজস্ব উদ্যোগে সাজানো একটা গ্রামকে হত্যা করেন কারোর ক্ষতি না করা নিরীহ মানুষগুলোকে। মরিচঝাপি মূলত একটি দ্বীপের নাম। পশ্চিমবঙ্গের দক্ষিণ ২৪ পরগনা জেলার একটি দ্বীপ এটি। সুন্দরবনের উত্তরভাগে অবস্থিত ১২৫ বর্গ মাইলের একটি দ্বীপ মরিচঝাপি, যেখানকার অধিকাংশ জায়গা ছিল দুর্গম। তাই মানুষের বসবাসের অযোগ্য বলে বিবেচিত হতো এই জায়গা। তবে সেখানে মানুষের বসবাস যে একেবারেই সম্ভব নয় বা দুরূহ কোনো কাজ, এমনটা নয়। সেই জায়গা পরিষ্কার করে বসবাসের যোগ্য করার মতো এলাকাও ছিল। সেই সময় পশ্চিমবঙ্গে ক্ষমতায় রয়েছে কংগ্রেস সরকার। সেই সরকার পূর্ববঙ্গ থেকে আসা বাঙালিদের পুনর্বাসন দিতে সম্পূর্ণভাবে ব্যর্থ হয়, যদিও পরবর্তী সময়ে দণ্ডকারণ্য প্রজেক্ট গড়ে উঠলে এদেরকে পাঠানো হয় বাংলা থেকে বহু দূরে দণ্ডকারণ্য, মধ্যপ্রদেশ, উড়িষ্যার মালকানগিরি এবং ভারতের প্রায় ১৬৪টি দুর্গম এলাকাতে। স্বাভাবিকভাবেই দণ্ডকারণ্যে থাকা উদ্বাস্তু পরিবারগুলো মানিয়ে নিতে পারেনি সেখানকার আবহাওয়া। কারণ পূর্ববঙ্গের নরম আর্দ্র জল হাওয়া এইরকম পরিবেশে বেড়ে ওঠা তাদের। দণ্ডকারণ্যের এই রুক্ষ পাথুরে জমি, দীর্ঘদিনের অনাবৃষ্টি ইত্যাদি কারণে ১৯৫৮ সাল থেকেই উদ্বাস্তুরা যখনই সুযোগ পেয়েছেন ছোট ছোট দলে পশ্চিমবঙ্গে চলে এসেছেন। দণ্ডকারণ্যেরই সমস্ত এলাকা, যেখানে থাকতো না সুপেয় জলের ব্যবস্থা, সেখানে জল এবং খাদ্যের জন্য মারা পড়তো হাজার হাজার বাসিন্দা। এইসব মরদেহ নিয়ে ট্রাকে করে ফেলে দেওয়া হতো। এই অবস্থা বর্ণনা করতে গিয়ে তৎকালীন একজন সাংবাদিক বিনোদ মজুমদার পরবর্তীকালে একটি সাক্ষাৎকারে বলেছিলেন যে ১৯৬৪-তে যখন মানা ক্যাম্পে আসি, মানা ক্যাম্প বলতে সেই সময়ের একটি জায়গা যেখানে এই উদ্বাস্তুদের রাখা হতো, সেই জায়গাটার নাম ছিল মানা ক্যাম্প। তো যাই হোক, ১৯৬৪ সালে যখন মানা ক্যাম্পে আসি তখন একটু জল ছিল না। সকালবেলা জলের কলের গোড়ায় কম করে হলেও ৫-৬টা মার হয়েছে, কারণ এক মগ জলের জন্য। এই সমস্ত ঘটনার অনেক আগে থেকেই, দেশভাগের ঠিক পর থেকেই এদের অধিকার নিয়ে বেশ জোরালো আওয়াজ তোলেন তখন পশ্চিমবঙ্গের বামপন্থী দলগুলি। এই দলের বুদ্ধিজীবীরা তখন ব্যক্তিগত, সরকারি এবং বেসরকারি জমি দখল করে এইসব উদ্বাস্তু শরণার্থীদের জন্য বস্তি নির্মাণের পক্ষে আন্দোলন করেছিলেন। তারা জোর দিয়ে বলতেন যে সরকারের যদি অভিপ্রায় থাকে তাহলে এই বিষয়টি সম্ভব। ১৯৭৬ সালের ২৫শে জানুয়ারি
তৎকালীন বামফ্রন্টের নেতা জ্যোতি বসু দণ্ডকারণ্যের সেই উদ্বাস্তু ক্যাম্প মানা ক্যাম্পের কাছে ভিলাই শহরে একটি বিরাট জনসভায় বক্তব্য রাখেন। সেদিন তিনি প্রতিশ্রুতি দিয়ে বলেছিলেন, পশ্চিমবঙ্গে বামপন্থীরা ক্ষমতায় না আসা পর্যন্ত আপনাদের এই অবস্থার পরিবর্তন হবে না। শুধু তাই নয়, উদ্বাস্তু নেতা সতীশ মণ্ডল এবং তার সঙ্গীদের বলা হয়, বামেরা ক্ষমতায় এলে শরণার্থীদের সুন্দরবনের নিকট একটি সুন্দর জনপদে বসতি স্থাপনের ব্যবস্থা করে দেওয়া হবে। অনেকে তখন মরিচ্ছাপি এই জায়গাটার প্রস্তাব করেন। এইসব কথা শুনে বড় আশ্বাস পান অবহেলিত মানুষগুলো। অবশেষে 1977 সালে বামফ্রন্ট ক্ষমতায় আসে। মুখ্যমন্ত্রী হন জ্যোতি বসু। সাথে সাথেই তাদের প্রতিশ্রুতির কথা মনে করিয়ে দেন সতীশ মণ্ডল। কিন্তু তার আবেদনের জবাবে আগের অবস্থান থেকে সরে আসেন জ্যোতি বসু। এই পদক্ষেপ সরকার নিতে পারবে না বলে জানান তিনি। তবে সাহায্য না করলেও বাধা না দেওয়ার প্রতিশ্রুতি দেন। অর্থাৎ যদি তারা চায় নিজেদের মতো করে এতে নিজেরা চাইলে সেখানে বসতি স্থাপন করতে পারে, সরকার তাতে বাধা দেবে না। অন্যদিকে সরকারের সাহায্য না পেয়েও আশাহত হয়ে যাননি, বরং সরকারের আশ্বাসে তারা 1978 সালের মার্চ মাসে দলে দলে পশ্চিমবঙ্গে আসতে থাকে। প্রায় 30,000 উদ্বাস্তু আশ্রয় নেন মরিচ্ছাপিতে। প্রাথমিকভাবে সেখানে বসতি গড়ে তোলা হয়। পরে শরণার্থীরা নিজেদের উদ্যোগে এই অঞ্চলে কৃষিকাজ, ছোটখাটো ব্যবসা এবং মাছ ধরা শুরু করেন। কিন্তু 1 জুলাই 1978 সালে সিপিএম এর রাজ্যসভার বৈঠকে তাদের এই জায়গা ছেড়ে দিতে বলা হয়। তারা না ছাড়লে তাদের দেখা দেখি অন্যান্যরাও সেখানে যেতে উৎসাহ পাবে, এই রকম যুক্তি দেওয়া হয়। বলা হয় তাদের দখল করা মরিচঝাপি হচ্ছে সুন্দরবন রিজার্ভ ফরেস্টের অংশ, সেখানে তাদের অবস্থান বেআইনি। তবে তখনকার মানচিত্র অনুযায়ী তা বেআইনি ছিল না। তাদের আশেপাশের দ্বীপবাসীদের বলা হতে থাকে যে মরিচঝাপির এই সব শরণার্থীরা তাদের জীবনে বিপর্যয় বয়ে আনছে। তাদের বিতাড়িত না করলে সম্পূর্ণ সুন্দরবনের দ্বীপবাসীরা স্বাচ্ছন্দ্যে থাকতে পারবেন না। অন্যদিকে হাওয়ায় ভাসতে থাকে বিভিন্ন সংবাদ। বলা হয় যে মরিচঝাপিতে একটি আন্তর্জাতিক চক্রান্ত চলছে, সেখানে অস্ত্র প্রশিক্ষণ দেওয়া হচ্ছে, তারা সুন্দরবনের গাছ কেটে পরিবেশের ক্ষতি করছে। পত্রিকাগুলোকেও বলা হয় যে সরকারকে সাহায্য করার জন্য এবং এই সমস্ত খবরগুলো ছড়ানোর জন্য। এমতো অবস্থায় কলকাতা হাইকোর্টে এই ব্যাপারে কেস ওঠে এবং তৎকালীন বিচারপতি এইসব উদ্বাস্তুদের পক্ষে রায় দেন। এতে করে নির্যাতনের পরিমাণ কমলেও দ্বীপটিকে ঘিরে রেখে অচল অবস্থা চালু করে সেখানকার পুলিশ। আগের কথাগুলো বলেছেন মরিচঝাপি বিদ্যালয়ের প্রধান শিক্ষক নির্মলেন্দু ঢালি। খাদ্য না পেয়ে ঘাস পাতা লতা খেয়ে থাকে সেখানকার মানুষজন। মানুষের বেঁচে থাকার অন্যতম উপাদান জলও বন্ধ করে দেওয়া হয়। অর্থনৈতিক অবরোধ, ক্ষুধা পিপাসায় ক্লান্ত মরিচঝাপির নমশূদ্র উদ্বাস্তুরা তাও ঘাস পাতা খেয়ে মাটি কামড়ে পড়ে থাকেন। কিছুতেই কাজ না হলে 1979 সালের জানুয়ারির শেষ দিকে সরাসরি আক্রমণ করে এইসব উদ্বাস্তুদের বিতাড়িত করার সিদ্ধান্ত নেওয়া হয়। 30টি লঞ্চে করে ঘিরে ফেলা হয় এই দ্বীপটিকে। এইসব লঞ্চে অবস্থান করত সরকারের মোতায়েন করা পুলিশ। বন্ধ করে দেওয়া হয় এই দ্বীপের সঙ্গে বাইরের কোনো স্থানের যোগাযোগ, চালানো হয় কাঁদানে গ্যাস, উপড়ে ফেলা হয় দ্বীপবাসীদের বসানো পানীয় জলের উৎস নলকূপ। যেসব নৌকা দিয়ে দ্বীপবাসীরা বাইরে থেকে খাবার আনতেন, সেইগুলোকে লঞ্চের সাহায্যে মাঝ নদীতেই ডুবিয়ে দেওয়া হয় কিংবা ভেঙে ফেলা হয়। 31 জানুয়ারি 1979 সালে উদ্বাস্তুদের উদ্দেশ্য করে প্রথম গুলি চালানো হয়। তৎকালীন বাসিন্দাদের মতে 36 জন এই ঘটনায় মারা যান। বর্ষার জল ধরে রেখে সেখানকার মানুষ সেই জল দিয়ে নিত্য প্রয়োজনীয় কাজকর্ম করতেন, কিন্তু তাদের সেই জলেও রাতে এসে বিষাক্ত দ্রব্য মিশিয়ে দেওয়া হয়। এতে করে সেখানকার জল ব্যবহারের অযোগ্য হয়ে ওঠে। মারাত্মক রোগে আক্রান্ত হন সেখানকার বাসিন্দারা। খাদ্য আনতে যাওয়ার সময় প্রায় 40 জন যুবককে হত্যা করা হয় গুলি করে। এইভাবে শুরু হয় হত্যাযজ্ঞ। বাংলার বিখ্যাত বুদ্ধিজীবী সমাজের কাছে অশিক্ষিত নমশূদ্রদের প্রতি চূড়ান্ত মানবাধিকার লঙ্ঘনের ঘটনা তখন কোনো গুরুত্বপূর্ণ ইস্যু ছিল না। তারা তখন চিন্তা করেছিলেন কিভাবে তাদের মদতপুষ্ট সরকার পরের বার গদি টিকিয়ে রাখবে। গদি টেকাতে এই নমশূদ্রদের তো দরকার ছিল না। প্রায় 5 মাস অবরুদ্ধ করে রাখার পরেও যখন দ্বীপবাসীরা সমস্ত লড়াই করে টিকে ছিলেন,
তখন সিদ্ধান্ত নেওয়া হয় যে সরাসরি এই দ্বীপে আক্রমণ করে তাদের বিতাড়িত করা হবে। 13ই মে 1979 সালে শুরু হয় চূড়ান্ত আক্রমণ। জ্বালিয়ে দেওয়া হয় বাসিন্দাদের কুঁড়েঘর, জীবন্ত পুড়িয়ে মারা হয় অনেককে। গ্রেপ্তার করা হয় সেখানকার যুবকদের, আর নারীরা শিকার হন গণধর্ষণের। যারা নৌকা নিয়ে পালাচ্ছিলেন তাদের নৌকা ডুবিয়ে দিয়ে হত্যা করা হয়। কমপক্ষে 100 থেকে 150 জন মানুষকে মেরে ফেলে দেওয়া হয় নদীতে। 3 দিন ধরে তাণ্ডব চালানোর পর 16ই মে 1979 মরিচঝাঁপি উদ্বাস্তু শূন্য হয়। সরকারি হিসেবে সেখানে নিহতের সংখ্যা ছিল মাত্র 2 জন, কিন্তু বিভিন্ন হিসেবে দেখা যায় মৃতের সংখ্যা প্রায় 150 জন বা তার থেকেও অনেক বেশি, যেটা হয়তো জানাই যায়নি। তুষার ভট্টাচার্য একটি ডকুমেন্টারি মরিচঝাঁপি 1978-79 টর্চার্ড হিউম্যানিটিতে দেখানো হয় অনাহারে মৃত শিশুর সংখ্যা 94 জন, বিনা চিকিৎসায় মৃত শিশুর সংখ্যা 177 জন, ধর্ষণের শিকার মহিলার সংখ্যা 24 জন, এছাড়াও মৃতের সংখ্যা 239 জন। দণ্ডকারণ্য থেকে যারা এসে এক জনপদ তৈরি করেছিলেন তাদের মধ্যে 12%ই আর ফিরে যেতে পারেননি। এখানেই মারা গেছেন, পুড়ে গেছেন, কিংবা আশেপাশের কোথাও আশ্রয় নিয়েছেন। নারীরা আশেপাশের এলাকায় পতিতা হিসেবে কাজ শুরু করেছেন। ফিরে যাওয়া অনেকে বসতি স্থাপন করেছেন অনিরাপদ রেল লাইনের পাশের খুপড়িতে। বাপ দাদাদের মতো আজও তাদের অনেকেই সমাজের চোখে নিচু পেশায় জড়িত। আর তথাকথিত বুদ্ধিজীবীরা ভুলে গেছেন ইতিহাসের এক নীরব কালো অধ্যায়কে, যে অধ্যায়ের কারণে আজও তারা হতে পারেন প্রশ্নবিদ্ধ।